আসসালামু আলাইকুম। উদ্ভাস উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে উদ্ভাস উইকলি জিকে হাইলাইটসের এপিসোড 38। এই এপিসোডে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান। আজকের এই যে আলোচনা, সেই আলোচনাটি হবে 11 সেপ্টেম্বর 2025 থেকে 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলোকে আমরা র্যাপ আপ করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব কোন কোন বিষয়গুলো এই সময়টাতে এই টাইম লাইনে আসলে ঘটে গেছে এবং এগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি যে আলোচনায় যাব সেটি হচ্ছে জাতীয় বিষয়গুলি। আমরা দেখব গত এক সপ্তাহে জাতীয় বিষয়গুলির মধ্যে কোন বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমেই যে জিনিসটি আমাদের সামনে চলে আসবে সেটি হচ্ছে বাংলাদেশের জন্য একটা বড় গর্বের বিষয় যে কোভিড-19 টিকা বঙ্গোভ্যাক্স এটি যুক্তরাষ্ট্রে পেটেন্ট পেয়েছে। তো আমরা দেখেছিলাম 2020 সালের দিকে বাংলাদেশে যখন কোভিড-19 এসেছিল, একটা প্যান্ডেমিকের সময় আমরা কাটিয়েছিলাম। তো সেই সময়ে কিন্তু বাংলাদেশের যে বিজ্ঞানীরা রয়েছেন তারা একটি ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করেছিলেন এবং তারা সেখানে সমর্থও হয়েছিলেন। সেই ভ্যাকসিনটির নাম হচ্ছে বঙ্গোভ্যাক্স। সেই বঙ্গোভ্যাক্স নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জ সেখানে তৈরি হয়েছে যে এটি আসলে ট্রায়াল করা যাবে কিনা, ট্রায়ালের ফলাফল এসেছিল, তারপরে এটা বৈশ্বিকভাবে সমাদৃত হবে কিনা, স্বীকৃতি পাওয়া যাবে কিনা, বিভিন্ন রকম আলাপ আলোচনা কিন্তু ছিল। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে এটি কিন্তু পেটেন্ট পেয়েছে, তাই এটি আবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আমরা বঙ্গোভ্যাক্স সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যেই কোম্পানিটি এর মালিকানা সত্ত্বে রয়েছে বা যে কোম্পানির উদ্যোগে আমরা দেখেছি বঙ্গোভ্যাক্স আবিষ্কার হয়েছে সেটির নাম হচ্ছে গ্লোভ বায়োটেক। বাংলাদেশের এটা একটা কোম্পানি এবং তারা যেহেতু ভ্যাকসিনটি আবিষ্কার করেছে এটা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা থেকে পেটেন্ট পেয়েছে। আমরা অনেক আগে থেকেই এই দুজন বিজ্ঞানীর নাম পড়ে আসছি, তারপরেও আমাদেরকে নতুন করে আবার জানতে হবে বিজ্ঞানী কাকন নাগ এবং নাজনীন সুলতানা তারা এই বঙ্গোভ্যাক্স তৈরির ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানটি করেছেন এবং তারা বর্তমান সময়ে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। WHO বা যেটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে চিনে থাকি, এটি কিন্তু এই যে 2020 সালে গ্লোব বায়োটেক যে mRNA টিকা বের করেছে। আমরা জানি যে ভ্যাকসিন বা টিকা এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ামে তৈরি করা হয়ে থাকে। এই যে আমাদের বঙ্গোভ্যাক্স যে ভ্যাকসিনটি এটি কিন্তু mRNA বেস, অর্থাৎ আরএনএর একটা প্রকারভেদ যেটাকে আমরা বলি mRNA, সেই mRNA বেসড একটি টিকা এবং এটাকে ভ্যাকসিন হিসেবে WHO কিন্তু 2020 সালেই এটাকে অন্তর্ভুক্ত করেছিল এবং এইটা বিশ্বের একমাত্র টিকা যেটার মাধ্যমে এক ডোজে আপনার হচ্ছে কোভিড-19-এর সাথে এক ধরনের মোকাবেলা করা সম্ভব। অর্থাৎ অন্যান্য টিকাগুলো কিন্তু আমরা দেখেছি ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, তারপর হচ্ছে আবার বুস্টার ডোজ, এই ডোজগুলো নেওয়া লাগতো। বঙ্গোভ্যাক্স হচ্ছে একমাত্র টিকা যেটা এক ডোজে বিভিন্ন ভ্যারিয়েন্টের সাথে কিন্তু সে মোকাবেলা করতে পারে এবং বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কার্যকর। অর্থাৎ তাহলে বাংলাদেশের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। গত সপ্তাহে এই পেটেন্টটি তারা অর্জন করতে পেরেছেন, তাই এইটি আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। সেকেন্ডলি, আমরা জানি যে যত 2025 শেষ হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে নির্বাচন ঘনিয়ে আসছে, কারণ 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন পর্যন্ত নির্বাচনের এই ধরনের একটি রোড ম্যাপ আমাদের সামনে আছে এবং সেটা নিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে এবং আগামী বছর যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে একটি নতুন মাত্রা কিন্তু যোগ হতে যাচ্ছে। সেটি আমাদের সেকেন্ড টপিক আমরা দেখতে পাবো। প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আমরা জানতাম এত বছর ধরে যারা প্রবাসে রয়েছেন তারা এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু কোনো ধরনের ভোটের অংশগ্রহণ করা বা ভোট দেওয়া, নিজেদের ভোটগুলোকে কাস্ট করা এটি করতে পারতেন না। এই বছর আমরা দেখতে পাচ্ছি সামনের যে নির্বাচনটি হবে সেখানে প্রবাসীরা যেন পোস্টাল ভোট দিতে পারেন এবং বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা সত্ত্বেও তারা যেন নির্বাচনে নিজেদের ভোটটি কাস্ট করতে পারেন, সেই জন্য কিন্তু এই সিস্টেমটি করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে 2026-এর যে নির্বাচন সেই নির্বাচনে প্রবাসীরা তাদের পোস্টাল ভোট দিতে পারবে। তো আমরা একটু দেখব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী যারা আছেন এরকম বাংলাদেশি সবাই পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ ভোটাধিকার মানুষের একটা গুরুত্বপূর্ণ হিউম্যান রাইট, সেই রাইটটি তারা
বিদেশে থাকার কারণে, দেশের বাউন্ডারির বাইরে থাকার কারণে এত বছর ধরে কিন্তু সেটি প্র্যাকটিস করতে পারছিলেন না। বর্তমান সময়ে আগামী নির্বাচনে তারা কিন্তু এই জিনিসটি প্র্যাকটিস করার সুযোগ আছে। প্রধান নির্বাচন কমিশনার, অর্থাৎ আমরা এখন একটু দেখার চেষ্টা করব এই যে ঘটনাগুলো ঘটছে, এই উদ্যোগগুলো যিনি গ্রহণ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার, তার একটা বড় ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমরা বর্তমানে যিনি আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন তার নামটাও জেনে রাখার চেষ্টা করব। বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার, ইংলিশে এটাকে বলা হয় সিইসি, চিফ ইলেকশন অফিসার। সো এই যে সিইসি, উনি কিন্তু এম নাসির উদ্দিন। বর্তমানে আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তিনি কিন্তু এম নাসির উদ্দিনকে আমরা এই নামটি মনে রাখতে পারি। আর পোস্টাল ব্যালট বিডি নামে একটা অ্যাপ তৈরির কাজ কিন্তু বর্তমানে চলমান আছে, যেন এই পোস্টাল ব্যালট বিডি অ্যাপ দিয়ে প্রবাসীরা তাদের ভোটগুলো কাস্ট করতে পারে। তারপর আমরা পরবর্তী ঘটনাটি দেখি। আমরা সামনের দিকে যদি চলে যাই, নীতিগতভাবে একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা গত সপ্তাহে দেখেছি যে এই সিদ্ধান্তটি হয়তো সামনে কার্যকর হবে, কিন্তু নীতিগতভাবে এখন পর্যন্ত একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত হচ্ছে চিকিৎসক এবং প্রতিবন্ধী যারা আছেন তারা চাকরিতে প্রবেশের বয়স সীমায় 34 বছর পর্যন্ত তারা চাকরিতে এন্টার করতে পারবেন। এখানে চাকরি বলতে আসলে সরকারি যেই চাকরিগুলো আছে সেগুলোকে আমরা বুঝবো, যে তারা 34 বছর টাইম লাইন পর্যন্ত চাকরিতে এন্টার করতে পারবেন। তারপর আমরা একটু দেখি ব্যাখ্যা সহ। সরকারি চাকরিতে চিকিৎসক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 34 বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এটা এখনো কার্যকর হয়নি, প্রজ্ঞাপন হয়নি, কিন্তু নীতিগতভাবে এই সিদ্ধান্তটি হয়েছে যারা প্রতিবন্ধী এবং যারা চিকিৎসক, যেহেতু চিকিৎসকদের খুব বেশি প্রয়োজন আছে এই দেশের প্রেক্ষাপটে, এবং প্রতিবন্ধীরা যেহেতু তারা হ্যান্ডিক্যাপ, তারা একটু তুলনামূলকভাবে অন্যদের থেকে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাই তাদেরকে যেন একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু 34 বছর পর্যন্ত একজন প্রতিবন্ধী ব্যক্তি উনি কিন্তু এই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে পারবেন, এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন। এই ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক যে অধ্যাদেশটি ছিল সেই অধ্যাদেশ অনুযায়ী চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর। এটা ওভারঅল সবার জন্য ছিল। এর আগে একটা সময় পর্যন্ত 30 ছিল এবং সাম্প্রতিক সময় অধ্যাদেশ দিয়ে সেটাকে 32 বছর করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্যাটাগরির মানুষ, চিকিৎসক এবং প্রতিবন্ধী, তারা 34 ইয়ার পর্যন্ত চেষ্টা করতে পারবেন সরকারি চাকরিতে জয়েন করার জন্য, এবং তাদের বয়স সীমাটি বাড়ানো হয়েছে। যেহেতু দুইটা ক্যাটাগরির জন্য একটা স্পেশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জিনিসটিও আমরা জেনে রাখতে পারি। এরপর আমরা সরাসরি চলে যাব আন্তর্জাতিক বিষয়াবলিতে আসলে কি ঘটেছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আন্তর্জাতিক বিষয়াবলিতে যেই ঘটনাটি সবচেয়ে বেশি আলোচিত, এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আসলে এই ধরনের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে, আমি বিশ্বাস করি সাম্প্রতিক সময়ে এই যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক। এবং আপনারা অনেকেই কিন্তু জানিয়েছেন যে আমাদেরকে, যে আমাদের উইকলি জিকে হাইলাইটস যখন আমরা করি বা হচ্ছে উইকলি জিকে হাইলাইটসটি দেখে আপনারা অনেকে উপকৃত হচ্ছেন। অনেকেই এই যে 47তম যে বিসিএস হয়েছেন সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জিকে হাইলাইটসের সাথে কানেক্টেড হয়ে আমরা আসতে দেখেছি। অনেকেই আমাদেরকে সে ব্যাপারে ধন্যবাদ জানিয়েছেন। এই যে আমাদের অনুষ্ঠানটি, এটি যে আপনাদের কাজে লাগছে, এটি যে আপনাদেরকে হেল্প করছে, এটা জানতে পেরে আসলে আমরাও খুব পুলকিত, এবং এখানেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। 47 বিসিএস একটা প্রশ্ন এসেছে যে আসলে বর্তমান সময়ে তালেবানকে কে সবচেয়ে বেশি সবার আগে স্বীকৃতি দিয়েছে, আমাদেরকে জানিয়েছিলেন একজন, সেটা হচ্ছে রাশিয়ার কথা। আমরা 2 বা 3 সপ্তাহ আগেই আলোচনা করেছিলাম, সেটাও চলে এসেছে। অর্থাৎ আমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটি যে আপনাদের কাজে আসছে এটি জানতে পেরে আসলে আমাদেরও প্রচণ্ড ভালো লাগছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট করা হয়েছে। ভোটটা কোথায় করা হয়েছে? জাতিসংঘের সাধারণ পরিষদে এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ভোট করা হয়েছে। এবং এই যে ভোটটা করা হয়েছে আমরা এখানে দেখব, এখানে মার্ক করা আছে, এই ভোটাভুটিতে 142 বা 142টা দেশ ফিলিস্তিনকে স্বাধীন করার পক্ষে তারা ভোট দিয়েছে না। অর্থাৎ জাতিসংঘের বেশিরভাগ রাষ্ট্র তারা চায় যে ফিলিস্তিন স্বাধীন হোক। এবং আমরা দেখেছি 2 বছর পরে জাতিসংঘ এসে প্রায় 6,40,000 মানুষ মারা যাওয়ার পরে জাতিসংঘ এখন ঘোষণা করেছে
তারা ঘোষণা করেছে যে 2 বছর ধরে ফিলিস্তিনের গাজায় যে ঘটনাটি ঘটছে এটি কিন্তু একটি গণহত্যা। যদিও এই ঘটনাটি ঘটার পরে, এই গণহত্যাটিকে ঘোষণা করার পরে জাতিসংঘের বিরুদ্ধে ইসরায়েল নামক রাষ্ট্রটি এখন বলছে যে তারা মিথ্যাচার করছে, জাতিসংঘ আসলে এখানে পক্ষপাতিত্ব করছে, এই ধরনের কথাবার্তা তারা বলছে। কিন্তু জাতিসংঘ বর্তমানে গাজায় যে ঘটনা, সেই ঘটনাটিকে কিন্তু গণহত্যা বলে তারা স্বীকৃতি দিচ্ছে। এবং এত সময় লাগানোর পরে আসলে যখন তারা এই স্বীকৃতিটা দিচ্ছে, সেটা আসলেও এই গাজার মানুষের জীবন মান উন্নয়নে আসলে কতটুকু হেল্প করবে সেটা সময়ই বলে দিবে, সেটা আমাদের সময়ই জানাবে যে আসলে এত লেট কেন করলো জাতিসংঘ। কিন্তু তারপরেও যেটা বিষয় সেটা হচ্ছে যে এখন 142টা দেশ তারা ভোট দিয়েছে যে জাতিসংঘের বিভিন্ন দেশ, বেশিরভাগ দেশ তারা বিশ্বাস করে, এখানে আমরা ভোটিং রেজাল্ট দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন নামক একটা স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত। যদিও এর এগেনস্টে 10টি দেশ ভোট দিয়েছে এবং 12টি দেশ কোনো পক্ষেই ভোট দেয়নি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দেশ মনে করছে ফিলিস্তিনকে স্বাধীন করে দেওয়া উচিত। এবং এই প্রস্তাবটি উত্থাপন করেছে কে? ফ্রান্স এবং সৌদি আরব। এইটি খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। এই যে ফিলিস্তিনের স্বাধীনতা সংক্রান্ত যে প্রস্তাব, এই প্রস্তাবটি উত্থাপন করেছে ফ্রান্স এবং সৌদি আরব। এবং ফ্রান্স যে এই প্রস্তাবটি উত্থাপন করবে, এটি কিন্তু গত মাসের উইকলি জিকে হাইলাইটসে আমরা বারবার করে তুলে ধরেছি যে ফ্রান্স এই উদ্যোগটি নিতে চাচ্ছে যে ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়। এটিও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ফ্রান্স দেশটিও এই প্রেক্ষাপট থেকে আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং অন্যান্য যেসব পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য। এখন এই যে প্রস্তাবটি উত্থাপিত হলো, এটাকে বলা হচ্ছে নিউ ইয়র্ক ঘোষণা। এই নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত এই প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টা জোরদার করার কথা বলা হচ্ছে। অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন এই যে দুইটা রাষ্ট্র আছে তাদের মধ্যকার যেই সমাধান, সেই প্রচেষ্টাকে জোরদার করার কথা বলা হয়েছে। তবে এখানে একটা শর্ত দিয়েছে জাতিসংঘের যে রাষ্ট্রগুলো তারা এই ফিলিস্তিনের স্বাধীনতা যারা চায়, তারা বলেছে এই যে আমরা হলুদ কালিতে যেই সংগঠনের নাম দেখছি তারা যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সাথে কোনো সংশ্লিষ্টতা না রাখে। এবং আমরা জানি যে ফিলিস্তিনের দুইটা অংশ, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক যেটাকে আমরা পশ্চিম তীর বলে থাকি, আরেকটা অংশ হচ্ছে গাজা। এই পশ্চিম তীরে কিন্তু পিএলও শাসন করে এবং গাজা অঞ্চলে কিন্তু এই যে দলটি আমরা দেখতে পাচ্ছি তাদের কন্ট্রোলে কিন্তু এই গাজা অঞ্চলটি রয়েছে। তো যারা স্বাধীন ফিলিস্তিনের কথা বলছেন তারা বলছেন যে এই এন্টিটিটা আসলে থাকা যাবে না, এই এন্টিটিটাকে বাদ দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এবং এদেরকে অস্ত্র সমর্পণ করে গাজার শাসন থেকে সরে আসতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে কর্মকাণ্ড এটি চালানোর প্রক্রিয়াটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ এখানে তারা কিন্তু আরেকটা শর্তও দিয়ে দিচ্ছে যে একটি সংগঠনকে কিন্তু এই পুরো প্রক্রিয়া থেকে তারা একদম ডিটাচ করছে, যারা কিনা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে। যাই হোক, যে বিষয়টা হচ্ছে আমাদেরকে এবার তাহলে এই সংগঠনটা সম্পর্কে জানতে হবে। সৌদি আরব, ফ্রান্স তারা উদ্যোগ নিয়েছে সেটি আমাদেরকে জানতে হবে। 140-এর বেশি অর্থাৎ 142টি ভোট পক্ষে পড়েছে ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন হয়, সেটি আমাদেরকে জানতে হবে এবং বিপক্ষের ভোটগুলো সম্পর্কেও আমরা একটু জেনে রাখতে হবে। এবং প্রত্যেকটা ঘটনা, এইখানের যে কোনো ডেভেলপমেন্ট, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে কোনো ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, যে কোনো আপডেট, সেগুলো আমাদেরকে ভালো করে জেনে রাখা প্রয়োজন। এবং যেই ঘোষণাটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম নিউ ইয়র্ক ঘোষণা, এটি কিন্তু ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে রয়েছে, তাই এটি আমাদেরকে ভালো করে পড়তে হবে। এর পরবর্তীতে যেই টপিকটা এশিয়াতে আমরা চলে আসব, আমরা দেখব যে ওই জাতিসংঘের ওই ঘটনার পরে বা ফিলিস্তিন সংক্রান্ত ওই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা আমরা দেখেছি এশিয়াতে, কিন্তু নেপালে আমরা দেখেছি যে জেনজি বিপ্লব হয়েছে এবং বলা হয়ে থাকে বিপ্লব কিন্তু সংক্রামক। সেই সংক্রমণ, বিপ্লবের সংক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে এখন নেপালেও ঠিক একই কায়দায় একই রকমভাবে আমরা সরকার পতন দেখেছি। কিন্তু সেখানে আরও মজার বিষয় ঘটেছে, তারা যখন সরকার পতন করেছে কাকে তারা সরকার নির্ধারণ করবে এটি তারা ডিসাইড করেছে ডিসকর্ডে একটা অনলাইন ভোটিং সিস্টেমের মাধ্যমে। সেখানে তারা বিভিন্ন র্যাপারের নাম দিয়েছে এবং সেই ডিসকর্ডে অনলাইন ভোটিংয়ে প্রায় 50% কাছাকাছি ভোট পেয়ে যেই ভদ্র মহিলা নেপালের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হলেন, তার নাম হলো সুশীলা কার্কি। এবং এই সুশীলা কার্কি উনি কিন্তু সাবেক প্রধান বিচারপতি ছিলেন নেপালের। উনি নেপালের সাবেক প্রধান বিচারপতি ছিলেন এবং তার অধীনেই নেপালের বর্তমান যেই
অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সেটি গড়ে উঠেছে। যদিও সুশীলা কার্কি আসলে খুব বেশি দিন এই সরকারের নিতে প্রেশার নিতে উনি আসলে রাজি না, কিন্তু যেহেতু একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, জনগণ ওনাকে চাচ্ছে, উনি এই প্রেশারটি নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আমরা এখানে দেখব যে 3 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব নিয়ে ফেলেছে অলরেডি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কি হবেন এখনো সেটা নির্ধারণ করা হয়নি। সেটার থেকেও বড় বিষয় হচ্ছে সুশীলা কার্কি কিন্তু বলে দিয়েছেন যে 6 মাসের মধ্যে, অর্থাৎ 2026 সালের 5 মার্চের মধ্যে উনি নির্বাচন দিবেন এবং উনি নির্বাচন দিয়ে বর্তমান যে অবস্থা এইটা থেকে একটা স্থিতিশীল অবস্থায় দেশকে উনি নিয়ে যেতে চান। এবং আমরা দেখব যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং জেনজি আন্দোলনে নেপালের কিন্তু একটা বড় অংশ, শত শত অবকাঠামো সেখানে কিন্তু ধ্বংস হয়েছে। শপিং মলে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, অনেক অবকাঠামো সেই জায়গায় ধ্বংস হয়েছে। এগুলোকে আবার পুনর্নির্মাণ করতে হবে নতুন সরকারকে। এর পাশাপাশি আরও বড় যেই চ্যালেঞ্জটি নিতে হবে সেটি হচ্ছে বৈদেশিক যেই বিষয়গুলো আছে সেগুলো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলোকে তাদেরকে আবার একটা কন্ট্রোলে আনতে হবে। আমরা অলরেডি জেনেছি যে সুশীলা কার্কি যখন প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের, সাথে সাথে নরেন্দ্র মোদী কিন্তু তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবং বিষয়টি হচ্ছে এরকম যে নেপালের যে বিষয়টা, এখানে কিন্তু চায়না পন্থা, ভারত পন্থা, বিভিন্ন সমীকরণ কিন্তু এই জায়গাটাতে আছে। সো সেই জায়গাগুলো থেকে নেপালের যে আন্দোলন সেটিকে আমরা একটু দেখে রাখার চেষ্টা করব। এর পরবর্তীতে যদি আমরা একটু ল্যাটিন আমেরিকার দিকে যাই, বৈশ্বিকভাবে আমরা দেখব যে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, এই দেশের সাবেক যিনি প্রেসিডেন্ট ছিলেন জায়ার বলসোনারো, তাকে কিন্তু 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু কেন দেওয়া হয়েছে আমরা ঘটনাটি যদি একটু দেখার চেষ্টা করি, বলসোনারোর বিরুদ্ধে কিন্তু অনেক আগে থেকেই অনেক ধরনের অভিযোগ আছে। বিশেষ করে আমাজন জঙ্গলে যারা বসবাস করেন সেই আদিবাসীদের সাথে উনি খুব খারাপ আচরণ করেছেন, বা আদিবাসীদের জমি উনি নিয়ে যাচ্ছেন জোর করে, এই ধরনের আলাপ অনেক আগে থেকেই আছে। কিন্তু তাকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মূলত উনি সামরিক অভ্যুত্থান পরিকল্পনা করেছিলেন। আমরা দেখেছি কিছু দিন আগে যে ব্রাজিলে নতুন সরকার প্রধান এসেছেন, যিনি এসেছেন তার নাম হচ্ছেন লুলা ডি সিলভা। এই লুলা ডি সিলভা একজন সমাজতান্ত্রিক লোক, তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করেন। তিনি এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর তাকে বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলসোনারোর সময়কালে। তিনি জেলে পর্যন্ত গিয়েছিলেন। তারপরে আবার তিনি নির্বাচন করে জনগণের কাছে তার যে জনপ্রিয়তা সেটি প্রমাণ করে উনি আবার ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন। বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে জেয়ার বলসোনারো যখন উনি নির্বাচনে হেরে গেলেন, আদালত বলছে তখন তিনি একটি সামরিক কু করার চেষ্টা করেছিলেন, সামরিক অভিযান করে নিজে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। এবং এই কারণে, এটি প্রমাণিত হওয়ার কারণে তাকে 27 বছর 3 মাস কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এবং এই 2022 সালের নির্বাচনে এই যে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভার কাছে পরাজিত হওয়ার পরেও তিনি ষড়যন্ত্র করেছিলেন বলে এই ধরনের একটি কথা ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলছেন। এবং এইখানে কিন্তু জায়ের বলসোনারো উনি কিন্তু তাকে পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প এই যে এই রায়টি হওয়ার পরেই সাথে সাথে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার নিজের বিরুদ্ধেও এই ধরনের বিভিন্ন সময় চক্রান্ত করার প্রচেষ্টা করা হয়েছে। জায়ার বলসোনারোর বিরুদ্ধেও যেই রায়টি এসেছে এটিকে তিনি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন এবং তিনি জায়ার বলসোনারোর পাশে আছেন বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তো যাই হোক, ল্যাটিন আমেরিকার এই দেশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চড়াই উতরাই কিন্তু চলছে এবং তাদের সাবেক প্রেসিডেন্টকে 27 বছর এবং 3 মাসের জন্য জেল দেওয়া হয়েছে। আমরা এরপর একটু দেখব যে মধ্যপ্রাচ্যে যে সমীকরণটি আছে, ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং আমরা জানি যে ইরান তার তেল বিক্রি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে, এবং ইরানের যেই রেভলিউশনারি গার্ড আছে সেই গার্ডকে হেল্প করছে বলে এরকম কিছু কোম্পানির উপর, বিশেষ করে ইরানের কিছু তেল কোম্পানির উপরে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন। তো আমরা একটু দেখছি যে ঘটনাটা কি আসলে, কারণ ইরানের উপর ডোনাল্ড ট্রাম্প আসলে এমনিতেই খুব বেশি ক্ষিপ্ত, তিনি প্রায় সময়ই তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ের নিষেধাজ্ঞাটি কেন এসেছে সেটা আমরা দেখি। ইরানের তেল বিক্রি বন্ধ করতে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এইটা আসলে কার কার উপর দেওয়া হয়েছে? কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানের উপর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা
দেশটির সামরিক কর্মকাণ্ড অর্থাৎ ইরানের যে পারমাণবিক কর্মকাণ্ড আছে, সামরিক কর্মকাণ্ড আছে, সেগুলোতে তাদের যে অর্থনৈতিক উপার্জন, সেই উপার্জন থেকে তারা সেগুলোকে ফান্ড করেন, অবৈধভাবে তারা ফান্ড করেন বলে এই ধরনের কিছু কোম্পানিকে যুক্তরাষ্ট্রে বা ডোনাল্ড ট্রাম্প যেটাকে বলতে পারি, এটাকে উনি ব্ল্যাকলিস্টেড করেছেন, উনি এদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তো আমরা মোটামুটি এই এক সপ্তাহে অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে আমরা দেখার চেষ্টা করেছি। এখানে কিছু জাতীয় বিষয়াবলী ছিল, কিছু আন্তর্জাতিক বিষয়াবলী ছিল, এর মধ্যে কিছু টপিক ছিল হেভি ওয়েট টপিক, যেমন প্যালেস্টাইনের স্বাধীনতা সংক্রান্ত, নেপালের নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন, এগুলো বেশ হেভি ওয়েট টপিক। আমরা এই পুরো আলোচনাটিকে দেখলে আশা করি আপনাদের সামগ্রিকভাবে চারপাশে কি ঘটছে সেই ব্যাপারটি নিয়ে একটি ধারণা হবে এবং আপনারা নিজেদের যে জেনারেল নলেজ সেটিকে আপ টু ডেট রাখতে পারবেন। আজকের এই আলোচনাটি আপনাদের কাজে আসবে এই প্রত্যাশা রেখে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে কোনো এক নতুন বিষয় নিয়ে দেখা হয়ে যাবে সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।